नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিত্য অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত? বান্তে 216 পৃষ্ঠা। চিত্ত সমর্থন রূপের মধ্যে চিত্ত সমর্থন রূপ। অমিতাভ বড়ুয়া পড়েন চিত্ত সমর্থন রূপ। আমি একটু করে দিচ্ছি, অন্য কাউকে বলুন না। কুতুল বাবু পড়েন। বাইরে তো বান্তে বন্ধ নেবেন। 2 নম্বর চিত্ত সমর্থন রূপ। কায় বিজ্ঞপ্তি ও বাক বিজ্ঞপ্তি শুদ্ধ চিত্তজ রূপ। তদ্ভিন্ন অভিনিবেজ্য রূপ। শব্দ লুপ্তা মৃদুতা কর্ম সমন্বতা এবং আঘাত যেমন অন্যান্য কারণে উৎপন্ন হয় এমন চিত্ত দ্বারাও উৎপন্ন হয়। চিত্তজ রূপ এই 15 প্রকার অতীত কর্ম দ্বারা উৎপন্ন রূপ। কিন্তু চিত্তজ রূপ বর্তমান জীবনে চিত্ত দ্বারাই সমর্থিত রূপ। অরূপ বিপাক চিত্ত রূপ বিরাগ স্বভাব বলিয়া রূপ সমর্থন করিতে পারে না। দ্বীপান্ত বিজ্ঞান জ্ঞানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত, এজন্য দুর্বল, রূপ সমর্থনে অক্ষম। অবশিষ্ট 75 চিত্তই রূপ সমর্থন করিতে পারে। তবে বিশেষত্ব এই যে 26 প্রকার অর্পণা যবন চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে, তেমন দণ্ডায়মান, উপবেশন, শয়ন এই 3 ইজ্জাফতকেও দৃঢ় করে, অর্থাৎ তাহাদের উপস্তম্ভন পতন নিবারণ করে। ইজ্জাফত বলিতে গমন, দণ্ডায়মান, উপবেশন ও শয়ন এই চতুর্বিধ কায় ক্রিয়া দ্বারা উৎপন্ন রূপ ধর্মকে বুঝায়। ব্যবস্থাপন চিত্ত এবং 29 প্রকার কামাবসর যবন চিত্ত এবং অজ্ঞা বা অবসর পঞ্চম জ্ঞান চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে তেমন বিজ্ঞপ্তি রূপও উৎপাদন করে। সমস্যাগত 4 লোপ চিত্ত, 4 মহাকুশল চিত্ত, 4 মহাক্রিয় চিত্ত ও অসিত চিত্ত এক্ষুণে এই 13 প্রকার সমস্য যবন চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপাদন করে তেমন বুকে হাসি ফুটাইয়া ধ্বনিত করিয়া বিজ্ঞপ্তির রূপ উৎপাদন করে। বান্তে দিবেন বাবু বুঝে গেছেন না? আমি তো এগুলো আলোচনা করার তেমন একটা দরকার নাই আর না। বান্তে দরকার আছে তো বান্তে করেন একটু। চিত্ত সমুত্থান রূপ আমরা এর আগে জানছিলাম যে
কর্ম সমুত্থান রূপ, কর্ম দ্বারা সমুত্থান মানে কি? কর্ম দ্বারা সমুত্থান মানে কি? কর্ম ওই রূপগুলো সৃষ্টি করেছে ওরকম, ওটা ওই প্রথম কথাটা আমাদের মাথায় রাখতে হবে, কিছু না হইতে রূপের উৎপত্তি নয়। এটা এটার আকারে অন্য ভাবে ছিল, অন্য রূপে ছিল। কর্ম দ্বারা এটা তার আকার প্রকার, কার্যপ্রণালী এবং গঠন প্রণালী, তার গুণধর্মতা, এগুলো সবকিছু পরিবর্তন হয়। ওই যে পরিবর্তিত আকার যে ধারণ করায়, ওটাই হচ্ছে যে সমুত্থান মূলত। এটা আমরা একদম প্রথম কথাতে বুঝছিলাম, রূপ সমুত্থান। এই কথা আলোচনা করতে গিয়ে ওটা আমরা বুঝছিলাম, মনে আছে সবার আশা করি। এখানেও ঠিক সমুত্থান বলতে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। চিত্ত সমুত্থান, চিত্ত সমুত্থান রূপ, এদের পর্যন্ত দীপেন বাবু বুঝছেন? কায় বিজ্ঞপ্তি এবং বাক বিজ্ঞপ্তি, দীপেন বাবু একটু আলোচনা করতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন এক লাইন এক লাইন? কায় বিজ্ঞপ্তি ও বাক বিজ্ঞপ্তি শুধু চিত্তজ রূপ। শুদ্ধ, শুদ্ধ মানে ওই যে আমরা আগে বলছিলাম যে শুদ্ধ কর্মজ রূপ, আচ্ছা, এটাও সেম শুদ্ধ, মানে এটা অন্য কিছুতে এখানে যায় ঝামেলা নাই। আর অবশ্যই এটা চিত্ত দ্বারাই উৎপত্তি হয়। হ্যাঁ, এটা চিত্ত দ্বারা উৎপত্তি হওয়া ছাড়া কোনো আর উপায় নাই। এটা চিত্তজ, শুদ্ধ চিত্তজ রূপ কি বললে তখন আমাদেরকে বলতে হবে যে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, এটা শুধুমাত্র চিত্ত দ্বারাই সমর্থিত হয়। সেজন্য শুদ্ধ চিত্ত সমুত্থান রূপ দুই প্রকার, সেটা হচ্ছে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। এরপরে সরাসরি যদি বলা হয় চিত্ত সমুত্থান রূপ, তখন সবগুলো আসবে। আর যখন শুদ্ধ কথাটা যুক্ত হবে তখন শুধু দুইটা আসবে। বুঝে গেছেন না? হ্যাঁ বান্তে, এগুলো তো বান্তে এমনি তো ওই কর্মের কারণে বা ঋতু বা আহারের কারণে তো উৎপন্ন হওয়ার কথা না, কায় বিজ্ঞপ্তি ও বাক বিজ্ঞপ্তি। হ্যাঁ, সেই কারণে এটা শুদ্ধ চিত্তজ রূপ। এটা আমরা চিত্ত দ্বারাই এই কায় বিজ্ঞপ্তি তৈরি করি, মানে এই যে ডাকার কার্যক্রম, এটা সম্পূর্ণ চিত্ত দ্বারাই। আমি যখনই হাত তুলব, এটা পুরোপুরি চিত্তকে নির্ভর করে আমি এই কাজটা করেছি। কাউকে না করে দিলাম, মানা করে দিলাম বা টাটা দিলাম, এটা একই রকম সংকেত। অনেক সময় অনেক কিছু হয়ে যায়, টাটাইও হয়, না না তুই নমাইস, এটাও হয়। তারপরে আরো অনেক কাউকে হাই দেওয়ার ক্ষেত্রে এরকম ব্যবহার করি আমরা, নানা কিছু আছে। এটা মোটিভের উপর নির্ভর করবে, ওই মানুষের উপর নির্ভর করে, যাই হবে হোক না কেন। এটা হচ্ছে যে চিত্তজ, আমাদের চিত্ত ওখানে চিত্তের কার্যক্রমে পরিচালিত হয়ে এই কাজটা হয়। এই জন্যই কায় বিজ্ঞপ্তি। এবং যে কথাগুলো আমরা বলি এমনি শব্দ করা, এটা কায় বিজ্ঞপ্তি না। অর্থযুক্ত হইলে তখনই এটা কিছু একটা প্রকাশ করতে চাইলে, হ্যাঁ, ওটা অনেক সময় আমরা অনেকে অনেক শব্দ প্রকাশ করে, শব্দ করে উচ্চারণ করে, ওটা দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে, আমরা অন্যরা অনেক সময় বুঝি না, না বুঝলেও এটা উনি বুঝেই বলতেছেন, হয়তো আমরা বুঝতেছি না, সেটাও কিন্তু এই বাক বিজ্ঞপ্তি। নর্মালি এগুলো আপনারা একটু চিন্তা করলে আপনারাও বুঝে যাবেন। এটার পরে আরো বিস্তারিত আলোচনা আছে, তখন আমরা এটা আরো বুঝবো। যাই হোক, আমরা শুদ্ধ চিত্ত সমুত্থান রূপ দুইটা আমরা জানলাম। তারপরে দেখি তদ্ভিন্ন অবিনিবার্য রূপ, তদ্ভিন্ন অবিনিবার্য রূপ, তাইলে এই দুইটা তো আছেইও, অবিনিবার্য রূপও সেখানে আছে। অবিনিবার্য রূপ 8, তাইলে আমরা 10 পেয়ে গেলাম।
চিত্ত সমুত্থান রূপ, তাহলে চিত্ত সমুত্থিত রূপ এই অবিনিবেদ্য। তারপর হচ্ছে যে শব্দ, তাইলে ওই যে বাক বিজ্ঞপ্তির সঙ্গে শব্দ আছে না, শব্দ এই মানে তাহলে বলে বাক বিজ্ঞপ্তি এবং শব্দ দুটোটা জিনিস এক না, হ্যাঁ এটা দুইটা সেটা বলতেছি। দুই জিনিস। শব্দ শব্দই, ঠিক আছে, আর বাক বিজ্ঞপ্তি ওই। তাইলে এই শব্দটাও কিন্তু ওই যে বাক বিজ্ঞপ্তি করার সময় শব্দ যে উচ্চারিত হয়, তার মানে এই শব্দটাও কি চিত্ত দ্বারা সমর্থিত হয়। তারপর হচ্ছে যে লঘুতা, আমাদের দেহের যে লঘুভাব এটা আমাদের চিত্ত দ্বারা সমর্থিত হয়, এটা কায়ের লঘুতা, যেহেতু রূপের মামলা। হ্যাঁ, এবং মৃদুতা, লঘুতা মৃদুতা আমরা পরিচিত না, মনে আছে সবার? যদি মনে না থাকে বলেন, আমরা করি, চর্চা করি আবার। আরেকবার বলে কথা। বাড়ে বোধ হয়, লঘুতা বাড়ে মৃদুতা, এটা হবে মনে হয়। না, লঘুতা হালকা ভাব। লঘুতা মানে হচ্ছে যে আমি যেমন এই মুহূর্তে আমার শরীরকে যেমন করতে চাই, ঠিক সেভাবে শরীরও সাপোর্ট করে আমাকে। একটা উদাহরণ দিতে পারি, আমরা ব্যায়াম করি মাঝে মধ্যে, প্রথম দিন যদি আপনি ব্যায়াম শুরু করেন, আপনাকে শরীরটা সাপোর্ট করবে না এবং খুব এটা ব্যতিক্রম, খুব এটা ভারী মনে হবে। হ্যাঁ, এটা লঘুতা না, এটা বিপরীত। আবার যখন প্রত্যেকদিন এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, যখন আপনি 100 বার বুকডন মারেন বা 50 বার বুকডন মারেন, তখন এই 2, 4, 5 বার এগুলো সময় একদম খুব দেখবেনই যে লঘুভাবে চলছে। আপনি যেমন করতে চাচ্ছেন ঠিক তেমন ভাবে শরীর আপনাকে সাপোর্ট দিচ্ছে, কোনো রকমের ব্যতিক্রম করতেছে না, পারবো না এটা শরীরে বলতেছে না। ঠিক এমন একটি অবস্থার নাম হচ্ছে যে লঘুভাব, স্বাভাবিক ভাব, মানে যেমনটা ইচ্ছে এমনটা ভাবে পরিচালিত করার। মৃদু মানে হচ্ছে যে একেবারে যেমন মনের মতো, আপনি যেমন করতে চান ওকে ঠিক তেমন ভাবেই করবে, কোনো রকমের গাইটেমি সে করবে না। লঘু এটা খুব হালকা ফালকা, এটাও খুব কাছাকাছি একটা বিষয়। মৃদু মানে একদম আমরা ছোট শিশুকে এই শিশু বসো, এই শিশু হাঁটো, এই শিশু দাঁড়াও, যেটা করলে এটা করে না, এরকম শিশুরা কোমলমতি শিশু আমরা বলি না, এটা হচ্ছে মৃদু আর কি। দেহের মৃদুভাব যখন থাকে তখন আমরা যেটা করতে ইচ্ছে করি সেটা করে। কিন্তু এই যখন আমাদের হাড্ডি গুড্ডি ব্যথা হয়ে যায়, বিভিন্ন জয়েন্টে ব্যথা, তখন আর এটাই মৃদুভাব আমাদের আর থাকে না। এবং বেশি অতিরিক্ত ওভার খেয়ে দিয়ে যখন আমরা ম্যাথ চর্বি এগুলো যখন বাড়াই ফেলি, শরীর আমার নির্দিষ্ট ওজন যতটুকু আলগাইতে পারবো তার থেকে বেশি যদি বাড়াই ফেলি, তখন আর এই চিত্তের লঘুভাবও আর থাকে, কাইয়ের আর লঘুভাবও আর থাকে না। তখন সারাক্ষণ খুব ভারী ভারী মনে হবে, সক্ষমতা হারিয়ে ফেলা আর কি এটা। যাই হোক, আমরা এই দুইটা বিষয়কে একটু করে চ্যাটজিপিটি থেকে সুন্দর করে জেনে নিই। উপাসক দীপেন বাবু দেখেন, আপনি এভাবেই লিখতে হবে, কায়ের লঘুতা, কায়ের মৃদুতা, এই দুইটা চৈতসিক সম্পর্কে সুন্দর করে একটু বুঝিয়ে দাও। ও সুন্দর করে লিখবে, এটা আমাদেরকে শোনান সুন্দর করে তাড়াতাড়ি। ভান্তে এখানে লঘুতা বলতে শুধুমাত্র কি হালকা ভাবে বুঝতে হবে? কারণ আমাদের তো এরকম হালকা ভারী শুধু হালকা ভাব বলে কথা না, ওই যে আমি বললাম শুধু একটা বিষয় দিয়ে তো আমি করলাম না। হ্যাঁ, এটা হচ্ছে যে মোটামুটি চিত্তের লঘুতা একটা আছে,
আবার কায়ের লঘুতা, এটা কায়ের লঘুতা। আচ্ছা তো এই কায়ের লঘুতা সঙ্গে আবার চিত্তের সংস্পর্শন, চিত্তের সংযোগ আছে। আবার চিত্ত লঘু হইলেও যে অনেক সময় কায়ের লঘু হবে এরকম না, অনেক সময় আমাদের চিত্ত লঘু থাকে, কিন্তু চিত্ত লঘুতার সঙ্গে আমার যদি কায় যদি সেভাবে সক্ষম না থাকে, হ্যাঁ, আগে থেকে যদি আমি কায়কে সেভাবে সক্ষম করে না রাখি, হবে নাকি সক্ষম? আপনার চিত্ত না মন করতেছে, আপনি ধ্যান করবেন, এখন বুড়াকালে শিখছেন, আপনি অভিধর্ম শিখছেন, এখন ধ্যান করতে ইচ্ছে করতেছে, আপনার চক্রমণ করতে ইচ্ছে করতেছে, এদিকে গিরাকাটটার ব্যথায় টিকা যান না, কোমরের ব্যথায় টিকা যান না, কি বলে আবার বসে থাকো, কি বলে আবার সংক্রমণ করো, হবে তখন? তখন আপনার নাই, কি নাই? কায় লঘুতা, কায় মৃদুতা এগুলো নাই। এগুলো না থাকলেও আপনার এই ধ্যান বিদর্শন করা বা এই বুদ্ধ জ্ঞানের, বুদ্ধ সমাধি চর্চা করা বড় কষ্টকর হয়ে যাবে। এই জন্য অনেকে বলে বুড়ো হইলে করব আর কি, কষ্ট আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা যেহেতু বুঝে যাচ্ছে এটা তো মনের কার্যক্রম, দেহের কার্যক্রমও যুক্ত আছে, তবে মানসিক ব্যাপারটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। মনকে ঠিকঠাক করে ফেলতে পারলে তখন কায়টা আর তেমন কোনো ভূমিকা রাখে না। তবে কিছু ক্ষেত্রে বা এটাকে খুব অদম্য সাধনার ভাবে করতে চাইলে তখন এই কায়েরও কিছু ব্যাপার থাকে, কিছু না অনেক ব্যাপার থাকে। এটা আমরা ক্রমে ক্রমে বুঝবো। উপাসক পাইছেন? হ্যাঁ বান্তে, যেগুলো পাইছেন এগুলো আবৃত্তি করেন। এখানে বলতেছে লঘুতা অর্থ হচ্ছে রূপের হালকা বা সতেজ অবস্থা। উদাহরণস্বরূপ অসুস্থ হলে শরীর ভারী লাগে, সুস্থ হলে শরীর হালকা লাগে, এই হালকা লাগাই রূপের লঘুতা। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে লঘুতা মানে রূপের জড়তা কমে যাওয়া। এটি এমন এক অবস্থা যেখানে রূপ সহজে কাজ সম্পাদন করতে পারে। মৃদুতা, মৃদুতা হচ্ছে রূপের নমনীয়তা, রূপের কমলতা বা নমনীয়তা। উদাহরণস্বরূপ তরুণ বয়সের শরীর নমনীয়, বৃদ্ধ বয়সের শরীর শক্ত ও অনমনীয়, এই নমনীয়তাই মৃদুতা। দার্শনিক ব্যাখ্যা, যখন রূপ কঠিন বা রুক্ষ নয় বরং নমনীয় হয় তখন তাকে মৃদুতা বলে। কর্মণ্যতা অর্থ রূপের কাজ করার উপযোগিতা। উদাহরণস্বরূপ সুস্থ হাত সহজে কাজ করে, অবশ হাত কাজ করতে পারে না, যে অবস্থায় রূপ কার্য সম্পাদনে সক্ষম সেটাই কর্মণ্যতা। আশা করি আমার এতক্ষণের আলোচনা এবং বইয়ের এত দূরের আলোচনাতে কোনো কিছু আর বুঝতে বাকি নাই, আশা করি বুঝে গেছেন। আমরা এটা চৈতসিক পড়ার সময় পড়ছিলাম খুব ভালো রকমের করে, তবে চৈতসিকের পড়া তখন মনে করছেন যে এগুলো হয়তো তেমন একটা কোনো দরকারের বিষয় না, কিন্তু এখানে এসে দেখতেছেন যে এটা অত্যন্ত দরকারি জিনিস না? এতক্ষণে নিশ্চয়ই এটা আপনাদের উপলব্ধি হয়েছে, এবং আগের বোঝা এবং বর্তমানের বোঝার মধ্যেও একটু তফাৎ আপনাদের হয়েছে। আর আমিও আলোচনা করেছি, আপনারা আবার ইয়া থেকেও চ্যাটজিপিটির আলোচনাও শুনেছেন, চ্যাটজিপিটি খুব সুন্দর করে আলোচনা করেছে সেখানে। যাই হোক, তবে হ্যাঁ বলেন। চৈতসিকের যেটা আছে সেটা রূপেরটা তো আলাদা হবে, তাই না? হ্যাঁ, রূপেরটা আলাদা আর চিত্তেরটা আলাদা, আবার দুইটা একই ওই, ওটা চিত্তকে হালকা রাখে, চিত্তকে মৃদু রাখে, আর এটা পুরো দেহকে মৃদু রাখে, হালকা রাখে। যখন আপনার 20 কেজি আলগানোর ক্ষমতা থাকবে তখন 10 কেজি আলগাতে দিলে এটা হালকা থাকবে না? এরকম আর কি জিনিসটা। যখন আমাদের শারীরিক শক্তি অনেক বেশি তখন আমাদের অনেক ভারী জিনিস আমরা অনায়াসে আলগাই, আর যখন একেবারে আমার 10 কেজি 5 কেজি আলগানোর ক্ষমতা নাই তখন আমাকে 7 কেজি দিলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, অথচ আমি আগে 10 কেজি আলগাইতে পারতাম। তারপর হচ্ছে যে কর্মণ্যতা, কয়টা হয়েছে এখনো? অবিনিবার্য এবং শব্দ, লঘুতা, মৃদুতা। এখানে হচ্ছে যে 8 8 3 11 11 আর 2 13
তারপর হচ্ছে কর্মণ্যতা 14, আকাশ 15, বুঝছেন? তো এখানে আর একটা বিষয় যে এই যে 15টা রূপ বলতেছে, কায় বিজ্ঞপ্তি বাক বিজ্ঞপ্তির ক্ষেত্রে বুঝতে পারতেছি এটা চিত্তের কারণে হচ্ছে, কিন্তু বাকি যেগুলো আছে রূপ সেগুলোর ক্ষেত্রে এইগুলো মানে চিত্তের কারণে কিভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা একটু জানতে চাই। আচ্ছা, এই কায় লঘুতা চিত্তের কারণে চিত্তের উপরে নির্ভর করবে, এটা কি বুঝতে পেরেছেন? চিত্ত যদি হালকা হয় তাহলে মানে শরীরের আমাদের মধ্যে এক ধরনের চিত্ত অনেক পরিবর্তন। সময় এই সমস্ত কায়িক বিষয়গুলোকে আনন্দ উৎফুল্লতা বাড়িয়ে দিয়ে এবং ওটার প্রতি বাড়িয়ে দিয়ে আমাদের কিন্তু এমনি শরীর চলতেছে না, শরীর কিন্তু চলতেছে না, কিন্তু মন যখন ওটাতে অতি উৎফুল্ল করে দেবে, বুঝছেন? যেমন আমাদেরকে এমনি নর্মালি যদি কোনো কাজে পাঠায় তখন এমনি কাজটা আপনি করবেন না, না আমার শরীর ভালো লাগতেছে না। যখন আপনাকে বলবে যে আপনাকে এখন এটা কিন্তু নর্মালি 20 টাকা পাওয়ার জিনিস ছিল, আপনার ওখানে গেলে 20 টাকা পাইতেন, এখন আপনাকে বলতেছে যে 3000 টাকা দেবে, বাপরে! আপনি তখন ওই মনের আনন্দ, ওই টাকা পাওয়ার একটা লোভের কারণে তখন এটা আমাদের চিত্ত ওভাবে সংগঠিত হয়ে দৈহিক বিষয়টা আপনার আর উপলব্ধি যায় না, ওই টাকার বিষয়ের মধ্যে চোখ যায়, নজর যায়, তখন আপনি চলে যাবেন ওটা সক্ষমতা। ওরকম করে কিছু কাজ শরীরের মোটামুটি একটা অবস্থা থাকলে, একেবারে অথর্ব হয়ে গেলে তখন এর কথা নাই, মোটামুটি একটা অবস্থা থাকলে এটা কিন্তু আমাদের চিত্ত এগুলোকে কি করে, এভাবে মোটিভেট করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি এটা। তাইলে লঘুতা চিত্ত দ্বারা উৎপত্তি হতে পারে, এটা বুঝতে পারছেন এখন না? মৃদুতা উৎপত্তি হতে পারে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানতে মৃদুতা, কর্মণ্যতা এগুলো। কর্মণ্যতাও এটার পাশাপাশি ওই বিষয়, তবে ডিফারেন্স আছে। একদম কর্ম উন্মুখ করে তোলা, হ্যাঁ, এবং আমাদের দেহ নর্মালি এটা কোনো কাজের না, আমাদেরকে দেহকে কাজ করায় কে? চিত্ত না? হ্যাঁ, মানতে। এবং এই দেহের এই যে লঘু ভাব, এমনি তো এই দেহ তো অজর, এই জড় জিনিস, এটা তো এই মহাভূতের তৈরি জিনিস না, এটাকে লঘু বানাইলেও কে বানাইছে? চিত্ত বানাইছে। মৃদু বানাইলেও কে বানাইছে? চিত্ত বানাইছে। মানে সুস্থ থাকাকালীন সময়েও, আমরা যখন সুস্থ সবল থাকি তখনও এটা কিন্তু ওই জড় পদার্থের মতো করে থাকে। যখনই এটাতে আমরা চিত্ত মিশাই, চিত্ত সংযুক্ত করি, তখনই এটা চলতে শুরু করে, যে লঘু হয়, মৃদু হয়, কর্মণ্যতা প্রাপ্ত হয় বা কর্ম উন্মুখ করে আমরা তুলি এটা। তাইলে এগুলো সবগুলো চিত্তের মাধ্যমে হয়েছে না? ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, মানতে। তারপরে আকাশ, আকাশও চিত্ত সমুত্থান কিভাবে হতে পারে? কারণ ওই যে লঘু হয়েছে প্রত্যেকটা জায়গাতেও কি আছে, যেহেতু ওই অবিনিবার্য আছে, অবিনিবার্যের সঙ্গে তো অবশ্যই এই আকাশটা বিদ্যমান। বুঝছেন এখন? না, মানতে। বুঝেন নাই? এই প্রত্যেকটা, এই যে কায় বলতেছি, কায়ের লঘুতা, লঘুতা বলতে এটা রূপের লঘুতা বা কায়ের লঘুতা, তো এই লঘুতার সঙ্গে বাধ্য হয়ে অবিনিবার্য রূপ থাকবে কিনা? আর অবিনিবার্য যদি থাকে, আকাশ ধাতু থাকবে কিনা? আকাশ ধাতু নাই, আকাশ ধাতু থাকবে না, এমন কোনো বিষয় আছে কিনা? এমন কোনো পদার্থ আছে কিনা? কিন্তু ভান্তে সেটা চিত্তের কারণে কি হবে?
ওই যে আমি এগুলো তৈরি করতেছি মানে এগুলো চিত্তের দ্বারা তৈরি হচ্ছে, এগুলোর সঙ্গে ওটাও তো যেহেতু যুক্ত থাকতেছে, ওটা নতুন করে ওটাকে সন্নিবেশন করতেছে না, সংযুক্ত করতেছে না। এটা তো এমনি নরমালি আকাশ তো আছেই আছে, কিন্তু এখন এখানে হ্যাঁ যেটা আসছে, আমি এখন যেটা কাই লঘুতা বলতেছি, কাই লঘুতা আমি হ্যাঁ এখন বলতেছি না, এই কাই লঘুতার মধ্যে যদি ইয়া থাকে, আকাশ ধাতু যদি থাকে, তাহলে এই আকাশ ধাতু এখানে এই কাই লঘুতার মধ্যে আসার পিছনে কে কাজ করেছে? চিত্ত কাজ করেছে না? চিত্তের দ্বারা ওখান আচ্ছা থেকে তার অবস্থান থেকে এখানে আনার জন্য চিত্ত কাজ করেছে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো সেহেতু এটা অ- চিত্ত অ- সমুত্থান না। আমরা এই জন্য ওই প্রথম কথা, কিছু না থেকে রূপের সৃষ্টি নয়। এটা অবস্থানান্তর, এটার কার্যক্রম, এটার গুণাবলী, এটার আকার প্রকার ধারণ, এগুলো পরিবর্তন হয়েছে যে। এগুলো অন্যভাবে অন্যরকম করে আমাদের এই মহাশূন্যের মধ্যে এগুলো আছে। আমাদের যে দেহের অংশগুলো, এগুলো অন্যরকমভাবে অন্য পরিস্থিতিতে আছে এগুলো। পরিবেশ উৎপন্ন হয় নাই, আমরা এগুলোকে দেখতে পাচ্ছি না। বারবার একই উদাহরণ, বরফের গ্লাস আমি রাখছি, সঙ্গে সঙ্গে দেখবেন এখানে চারিপাশে এসে পানি কতগুলো এসে জুটে গেছে, পরিবেশ হয়েছে ও জুটে গেছে। ঠিক আমার এখানে কর্মজ পরিবেশ উৎপন্ন হয়েছে, আমার চিত্তজ পরিবেশ উৎপন্ন হয়েছে, আমার এইরকম একটা দেহ আমি আমার কাছে দৃশ্যমান হয়েছে। পরিবেশ উৎপন্ন হয়েছে, রংধনু আমার কাছে দৃশ্যমান হয়েছে। বুঝছেন? এটা পরিবেশের কারণে। অর্থাৎ বলতে চিত্তের কারণে যে এই লঘুতা মৃদুতা কর্মতা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে লঘুতা মৃদুতা, এগুলোর কারণে আমাকে এই মূলত ওই আকাশ ধাতুটা উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আকাশ ধাতু এখানে আসতে বাধ্য, থাকতে বাধ্য। আচ্ছা যেহেতু অর্থাৎ বাধ্য, সেহেতু আমরা ওটাকে বলতেই পারি এটা চিত্ত সমুত্থান। এখানে এসছে যে অন্তত এটা চিত্তের কারণেই এসছে। এই যে কায় লঘুতার সঙ্গে এটা যে মিশছে, যুক্ত হয়েছে, এখানে যুক্ত যা যা কিছু এর সঙ্গে যুক্ত ছিল সবগুলোই চিত্তজ কারণে উৎপন্ন হয়েছে, এটা বলতে হবে না বাধ্যগত? হুম, সেই জন্য এই অবিনিবার্য এগুলো বাধ্যগত ওর সঙ্গে চলে আসছে, আছে ওখানে। আর যেহেতু অবিনিবার্য আছে, সেহেতু অবশ্যই আকাশও আছে সেখানে। আহ, ভান্তে অবিনির্বাচ্য রূপের ক্ষেত্রে যদি আবার বলতে, মানে এটা এটা কিভাবে চিত্ত যখন এটা একটা আলাদা করে বলেন। যেমন আপনার কাই লঘুতা, কিসের লঘুতা? কায়ের লঘুতা। কায়টা কিভাবে তৈরি হয়েছে? চারি মহাভূত অষ্টকলার আহ, অবিনিবার্য রূপ। হ্যাঁ হ্যাঁ, আর অবিনিবার্য রূপ মানে, কায় মানে অবশ্যই সেখানে আমরা এটাকে হিসাব না করলেও অটোমেটিকভাবে আকাশ ধাতু সর্বত্র সর্ব জায়গায় বিদ্যমান। পরিচ্ছেদ রূপ মানে এটা অতীব ক্ষুদ্র কণাতে যখন বিভাজিত হয়, ওই ক্ষুদ্র কণার আশেপাশেও এরকম একটা খালি জায়গা আছে। এটাকে আমরা কিভাবে প্রমাণ করছিলাম? ওটা আছে বলে প্রত্যেকটা পদার্থগুলো ভাঙা যাচ্ছে। যতই কঠিন থেকে কঠিনতম পদার্থ হোক না কেন, ভাঙা যায়। এরকম না থাকলে এগুলোকে ভাঙা যাইতো না। এই আকাশ ধাতুর বিদ্যমানতা রয়েছে বলে এগুলোকে ভাঙা যায় যে। যাই হোক, আহ, এটা বললেও, ওইভাবে বললেও, এটা যতক্ষণ পর্যন্ত নিজের থেকে ওই বিষয়টা আপনি নিজের চোখে দেখতে পাবেন না, নিজের চোখে বলতে হ্যাঁ এরকম চোখে দেখবেন এরকম না, এমনি এটা উপলব্ধির মধ্যে চলে আসবে মনের চোখ একসময় মনের চোখ উপলব্ধির মধ্যে চলে আসবে। হ্যাঁ, ও এটা তো সত্যি সত্যি এরকম ইয়ে থাকবে, এরকম একটা পরিচ্ছেদ বা সমাপ্তি, প্রত্যেকটা পদার্থের একটা সমাপ্তি বা সীমা আছে। তো ওই সীমার পাশে যে খালি জায়গা, শূন্য জায়গা, ওটাই হচ্ছে যে পরিচ্ছেদ বা আকাশ ধাতু বা শূন্যতা অবস্থা। তাইলে আমরা চিত্তজ রূপ কয়টা পাইলাম? বুঝছেন তো না? পরিষ্কার হয়েছে না? কালকে আপনি আবার আমাকে হ্যাঁ ফোন করে কি কি একটা পরিষ্কার করার কথা ছিল, নিশ্চয়ই এটা পরিষ্কার হয়েছে না, আর ফোন করেন নাই না? হ্যাঁ মানে ক্লাসে লাস্টের দিকে এগুলো নিয়ে আলোচনা হয়েছে তো তাই হ্যাঁ, তখন আর বুঝে গেছিলেন। আলোচনা কর। ঠিক আছে, বুঝে হ্যাঁ গেলে মানে ভালো। তখন বুঝতে পারছি। মানে আরেকটা আরেকটা হুম। করে এখানে বলতে চাচ্ছিলাম, আহ চিত্তের কারণে অভিনিয়োজ্য রূপটা কি উৎপন্ন হয় বলতে? মানে 8 প্রকার যে রূপগুলো আছে, চারি হুম। মহাভূত, তারপর চারি গোচর। পটভি ধাতু কায় বললে ওখানে পটভি ধাতু আছে কিনা? হ্যাঁ মানতে আছে। আপধাতু আছে কিনা?
হ্যাঁ হ্যাঁ বানছে। 4টা তো অবশ্যই অবশ্যই থেকে গেছে। আর আমরা স্বাভাবিকভাবে জানি যে এই 4টা সংযুক্ত হওয়া মাত্র অটোমেটিক বর্ণ আপনি দেখতে পাবেন। ওখানে গন্ধ আছে। যতই পদার্থ ছোট থেকে ছোট হোক না কেন, গন্ধ অবশ্যই আছে। হয়তো আমাদের হ্যাঁ আছে। সেন্সর অতটুকু পাওয়ারফুল না। সেন্সরে অনেক কিছু অনেক গন্ধ আমরা পাই না। সবসময় হ্যাঁ বানছে। সর্বত্র সর্বসময়ে গন্ধ কিন্তু আছে। তারপরে আ রস হয়তো রস। অনেক সময় ছোট একটা বিষয় ওটার মধ্যে আমরা রস আছে বলে মনে করি না। অনেক সময় না, না এটাতে কোনো রস নাই। শুকনা, শুকনা জিনিসকে বলি যে আমরা কোনো রস নাই। না কিন্তু আপনি গবেষণা করলে দেখবেন যে এখানেও রস আছে। রস না থাকলে এটা ছিন্নভিন্ন হয়ে যাইত। হ্যাঁ বানছে। রসের অন্তর্হিত হয়ে গেলে বন্ধন ক্ষমতা অটোমেটিকভাবে জুড়ে যাবে। এই কিছু, কিছু এলাকার মধ্যে এরকম প্রখরতার কারণে, অতি গরমের কারণে, অতি রুক্ষতার কারণে এগুলো সবকিছু হয়ে যায়। যত অপধাতু কমতে থাকে, বন্ধন ক্ষমতা কমে যায় এবং সবগুলো বালি, বালি হয়ে যায়। মরুভূমি বলি আরকি সেগুলোকে আমরা। দীর্ঘ জায়গা হয়ে গেলে তখন আমরা মরু অঞ্চল, মরুভূমি এরকম বলি। তারপর আরো বেশি কমে গেলে একদম এটা উড়ন্ত হয়ে যায়, উড়ে, উড়ে থাকে। একদম হালকা হয়ে যায় আরকি অতিরিক্ত। বেশি ক্ষুদ্র হয়ে গেলে, বেশি ভেঙে গেলে আরকি বালু। মোটা একটু বালু মোটা থাকলে এগুলো বসে থাকে। আর এর থেকে বেশি আরো যখন শুষ্ক হয়ে যায়, আরো যখন ভেঙে যায়, তখন এগুলো বাতাসের সঙ্গে মিশে উঠতে থাকে, ঘুরতে থাকে। আর এভাবে বেশি অতিরিক্ত গরম পড়লে অনেক সময় এই মরুভূমিগুলো বাতাস শূন্য মাটি অনেক গভীর হয়ে যায়। মানে বাতাসে মাটি উঠতে, 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 উঠতে অনেক গভীরতম দেশও অনেক সময় গভীরতম জায়গায় হয়ে যায়। ওই ধূলি হয়ে গরমে ভেঙে সবকিছু উড়ে গেছে যে। এভাবে এ দেশের বৈচিত্র্যতা একেক সময় একেক রকমের রূপ নিয়ে নেয়। কোনো জায়গা সাগর হয়ে যায়, কোনো জায়গা মরুভূমি হয়ে যায়, কোনো জায়গা পাহাড় পর্বত হয়ে যায়। এই জাতীয় কার্যক্রমগুলোর কারণে এগুলো সংসাধিত হয়। খুব ইজিতেই বুঝে যাবেন একসময় অবশ্যই এগুলো। আরো কয়েকবার যখন আলোচনা করবেন এগুলো এমনিতেই অটোমেটিকভাবে মাথায় ঢুকে যাবে। ও এই জাতীয় কার্যক্রমগুলো মানে এই 4 মহাভূতের রহস্যটা, ওই যে রহস্য আবৃত্ত যে বলেছে, রহস্যটা এগুলো নিজে নিজেই চলে আসে একসময়। অটোমেটিক হঠাৎ করে সবগুলো এটা এভাবে হচ্ছে, এটা এভাবে হচ্ছে, এভাবে। যতই যে উল্টাপাল্টা বুঝাক না কেন, এটা অমুকে বানাইছে, সমুকে বানাইছে না। এটা আপনাকে আর কেউ উল্টা করতে পারবে না। আমরা পরেরটাতে যাইতে পারবো এখন? বুঝছেন এখন অবিনির্বাচ্য রূপ কিভাবে চিত্ত দ্বারা সমর্থিত হয়? মানে অভিনয়ের জন্য বুঝতে পারছি, কিন্তু ওই কিভাবে চিত্ত দ্বারা হচ্ছে এটা বুঝতেছে, মানে এখানে চিত্তটা আসলে কিভাবে কাজ করতেছে এই রূপ সৃষ্টির পিছনে, বা মানে উৎপন্ন হওয়ার পিছনে। কায়লঘুতা পুরো শরীরটাকে কেন্দ্র করেই আমরা তখন বলতেছি। বা আমি হাত লাড়ার যে আছে ওটাও মানে শুধু হাতটা ধরেন, হাতটা যে আমি যেমন ইচ্ছে তেমন ভাবে নাড়াচাড়া করতেছি, যেমন ইচ্ছে তেমন কর্মসক্ষম করতেছি, যেমন ইচ্ছে তখন খুব মৃদুভাবে আমি সঞ্চালন করতে পারতেছি। এটা নরমালি আগে থেকেই আছে আমার হাত। কিন্তু আমি এটাকে এই কর্মোন্মুখ করার জন্যে, মৃদু করার জন্যে, লঘু করার জন্যে আমার এতক্ষণ তো আমার এইভাবে বসা ছিল, মানে ছিল, স্টপ করা ছিল এগুলো। আর এটাকে সচল, কর্মোন্মুখ, মৃদু করেছে কে? চিত্ত। চিত্ত। বুঝছেন? দেহের জায়গাতে আছে। এটা যেহেতু এই কাজটা করতে, এইরকম কর্ম উদ্দীপনা সম্পন্ন করতে, মৃদুভাব করতে, লঘুভাব করতে চিত্ত যেহেতু কাজ করেছে, তখন বলা হচ্ছে যে এটা চিত্ত সমুত্থান রূপ। আচ্ছা, এখন শিওর হয়ে গেছেন না? হ্যাঁ মানছে। কর্মণ্যতা, আমাদের দেহ তো এটা মতো, টেবিল চেয়ার যেরকম ওরকমই জিনিসটা। এটাকে এইভাবে কর্ম উন্মুখ রাখছে কে? চিত্ত। কর্মণ্যতা সম্পন্ন রাখছে কে?
চিত্ত। চিত্ত। যখন আমরা চিত্ত যখন সামান্য ভবাঙ্গায়িত হয়ে থাকে, যখন একেবারে নিষ্ক্রিয়ভাবে ভবাঙ্গায়িত ভাবে থাকে, তখন ওটা আর কোনো কাজ করে? চিত্ত নাই, তখন চিত্তের কার্যক্রম নাই দেহের মধ্যে, তখন আর কোনো কাজ করতেছে দেহটা? করে না। তখন দেহ এখানে কোনো যখন কাজ আবার করে না। চিত্তের ব্যাপার আসবে, তখন সে আবার সঞ্চালন প্রক্রিয়া আদি লঘুভাব, মৃদুভাব, কর্মান্বিত ভাব তখন তার আসবে। তার মানে অটোমেটিক বুঝতে হবে যেগুলো চিত্ত কি করতেছে, এগুলো করতেছে, চিত্ত দ্বারা এগুলো সমর্থিত হচ্ছে। এগুলোকে একেবারে শুদ্ধ হিসেবে তো বলে নাই, অন্য কিছু অন্যভাবেই ওগুলো হয়, শুধু চিত্ত দ্বারা সংগঠিত হয় দুইটা, বাকিগুলো অন্যান্য ভাবেও অন্যান্য ব্যাপারও আছে। এরপরে লাইনগুলো দেখেন, যেমন অন্যান্য কারণে উৎপন্ন হয় তেমনি চিত্ত দ্বারাও উৎপন্ন হয়। অন্যান্য কারণ বলতে আরো 3 কারণ পড়ছি না আমরা? হ্যাঁ বন্ধু। ওই 3 কারণে যে কোনো কারণ দ্বারাও এগুলো উৎপন্ন হতে পারে, আবার এগুলো চিত্ত দ্বারাও উৎপত্তি হতে পারে। এরপরে হচ্ছে যে চিত্তজ রূপ এই 15 প্রকার। এখানে যে আমরা 15টা পড়ছি এগুলোকে চিত্তজ রূপ বলা হয়। আর যদি আলাদা করে যদি বলে যে কি শুদ্ধ চিত্তজ রূপ কয়টি, তাহলে 2টি। আর সবিস্তারে চিত্তজ রূপ কয়টি? 15টি। এগুলো অমিত বড়ুয়া লিখে রাখতে পারেন, দুইটা দুই সাইড করে। বন্ধু শুদ্ধ শুদ্ধ যদি বলে তাহলে কায়া বিজ্ঞপ্তি আর বাক বাক বিজ্ঞপ্তি না। বিজ্ঞপ্তি এভাবে লিখে রাখবেন। আর পুরো চিত্ত সমুত্থান রূপ বললে এই 15টা আর লিখে রাখবেন। আর 15টা বলতে চিত্ত যে ওইগুলো শুদ্ধ সমুত্থান রূপ 15টা হবে নয়, জানতে। হ্যাঁ ওই যে 15টা বলছে এগুলো কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, অবিনিবার্য রূপ, শব্দ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, আকাশ বা পরিচ্ছেদ। আকাশকে পরিচ্ছেদ রূপও বলা হয়। আচ্ছা, এই 15টা হচ্ছে যে চিত্ত সমুত্থান রূপ, আর বাকি যতগুলো আছে এগুলো চিত্ত সমুত্থান রূপ নয়। 28 থেকে 15 বাদ গেলে আরো কত? 13 না? এই 13টা হচ্ছে যে যেগুলো চিত্ত দ্বারা সমর্থিত নয়, এরকম 13টা আছে। 13টা গুলো আলাদা করে লিখে রাখলে আপনাদের পড়তে বুঝতে একেবারে সহজ হবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি তো এগুলো আগে থেকেই জানেন, আগে পড়ছিলেন যে তখন, আগে থেকেই তো এগুলো জানেন, বুঝতেছেন তো, মাঝখানে গ্যাপ দিলেও কোনো সমস্যা তো হচ্ছে না বুঝতে না? ওই জায়গাটা একটু বোঝা হচ্ছিল না, ওই যে কিভাবে মানে শরীরের কথা বললেন, যেটা যে আমাদের জড় বস্তু তো একটা তো হচ্ছে চিত্তের দ্বারা পরিচালিত হয়, আরো 3টা যেটা বললেন সেটা একটু খুঁজছিলাম, মানে একটু বলে দিলে ভালো হয় আর কি। কোন 3টা? ওই আচ্ছা, যে আরো 3টা বললেন যে হ্যাঁ, এই মানে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, এই 3টা না আকাশ সহ? না একটা তো চিত্তের দ্বারা পরিচালিত হয়, আরো 3টা বললেন যেটা, সেটা আমি মানে ওগুলো ভাবছিলাম হচ্ছে যে কর্মসমুত্থান, কর্ম দ্বারা উৎপন্ন হয়। চিত্ত সমুত্থান, চিত্ত দ্বারা উৎপত্তি হয়। তারপরে হচ্ছে যে ঋতু সমুত্থান, তারপরে আহার সমুত্থান। বুঝছেন? আমরা 2টা পড়ে ফেলছি অলরেডি। এখন আমরা চিত্ত সমুত্থানও শেষ করেছি, চিত্ত সমুত্থান এখনো শেষ হয়নি। এর বাকিগুলো বুঝে যাবেন, আমরা এখনো শেষ হয়নি তো, এগুলো পড়লে বুঝে যাবেন। ঠিক আছে বন্ধু। এই 15 প্রকার কর্মজ রূপ, অতীত কর্ম দ্বারা উৎপন্ন রূপ। কর্মজ রূপ বলতে কি বুঝবেন?
আমরা এটা আগে একবার কর্মজ রূপের ওখানে কর্মসমুত্থানের এখানে একবার পড়ছিলাম। হ্যাঁ, এখানে আবার কেন লেখছে কথাটা দেখি। বর্তমানের ব্যাপারটা না, কর্মজ রূপ বলতে আমাদেরকে শুধু বুঝতে হবে যে আমাদের ওই প্রতিসন্ধি বিজ্ঞানের সময় যেই রূপটা প্রাপ্ত হয় ওই রূপটার কথাই উল্লেখ করা হচ্ছে। যেভাবে আমরা সরায়তন পাওয়ার কথা, ওইভাবে যে প্রাপ্তি আমাদের ঘটে ওই প্রতিসন্ধি বিজ্ঞানকে কেন্দ্র করে, ওটাকেই বলা হয় কর্মজ রূপ। আমরা কর্মজ রূপের মধ্যে এটা পড়ছিলাম। এখানে কি জন্য লেখছে দেখি তাহলে। কর্মজ রূপ অতীত কর্ম দ্বারা উৎপন্ন রূপ, কিন্তু চিত্তজ রূপ বর্তমান জীবনে চিত্ত দ্বারা সমর্থিত রূপ। বুঝছেন? এটা বুঝতে হবে যে ওই যে আমাদের প্রতিসন্ধি বিজ্ঞান ওটাও তো চিত্ত। ওই অবস্থাটাকেও তো আমরা সরাসরি কি বলতে পারতাম? কর্মজ বলতে পারতাম ওটাকেও, এবং ওটাকেও চিত্তজও বলা যাইতো। প্রতিসন্ধি বিজ্ঞানটাও চিত্ত না? তো ওভাবে বলা যাইতো, কিন্তু ওভাবে বললে আমরা পুরো জিনিসটা আলাদা করে ডিফারেন্স করে নিতে পারবো না, সেজন্য এই জিনিসটা এখানে বলা হয়েছে। কর্মজ রূপ বলতে আমরা বুঝবো যে শুধু অতীত কর্ম দ্বারা, অতীতের কর্ম দ্বারা যেই রূপ উৎপন্ন হয়েছে ওটাকেই বলা হয় কর্ম দ্বারা উৎপন্ন রূপ। এরপরে হচ্ছে যে চিত্তজ রূপ বর্তমান জীবনে ওই প্রতিসন্ধিক্ষণের পর থেকে, এটা বর্তমান জীবন, প্রবর্তন কাল, বর্তমান জীবনে চিত্ত দ্বারা সমর্থিত রূপ। বুঝছেন? প্রতিসন্ধি থেকে প্রবর্তন কাল পুরা মৃত্যু পর্যন্ত, প্রতিসন্ধি থেকে মৃত্যু পর্যন্ত, ছুটি পর্যন্ত, এটা হচ্ছে প্রবর্তন কাল। ওই সময়ে যে চিত্ত দ্বারা যে রূপের পরিবর্তন বিবর্তন উৎপন্ন এগুলো হয় ওটাকে বলা হচ্ছে যে চিত্তজ রূপ। অরূপ বিপাক চিত্ত। অরূপ বিপাক চিত্ত চিনেন সবাই? আমরা অরূপ ধ্যান চিত্ত পড়ছিলাম না দীপন বাবু? তবে 4 প্রকার সেগুলো আর কি। হ্যাঁ, এই অরূপ বিপাক, এগুলোর মধ্যে বিপাক চিত্ত একটা আছে না? হ্যাঁ বানতে। একটা হচ্ছে যে ইয়া করা চিত্ত উৎপন্ন করাকালীন সময়, আর একটা হচ্ছে বিপাক প্রদানকালীন সময়। এই অরূপ বিপাক চিত্ত যেগুলো বিপাক, ওই সময়ের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, অরূপ বিপাক চিত্ত রূপ বিরাগ স্বভাব বলিয়া, রূপে বিরাগী বলিয়া রূপ সমুত্থান করিতে পারে না। রূপের মধ্যে যেহেতু রূপ নাই, তখন আর রূপ সমুত্থান করা সম্ভব হয় না, রূপ সমুত্থান করে না। এটা ভাঙতে ওর ব্রহ্মলোকে প্রতিসন্ধির সময়ের কথা বোঝাচ্ছে মনে হয়। হ্যাঁ, সেটাও আছে। সেটা ছাড়াও আমরা ইহজীবনের ব্যাপারটাও থাকবে। ইহজীবনে আমরা যখন অরূপ ধ্যান ও চিত্ত যখন উৎপন্ন করি, হ্যাঁ, তখনইও কিন্তু আমাদের এই রূপের আর কার্যক্রম যেহেতু নাই আর থাকে, তখন রূপের কার্যক্রম থাকে, তখনও ওই অরূপ বিভাগ বিজ্ঞানের মতোই, কিন্তু অরূপ বিভাগের মতো তখনও, যেহেতু দেহ থাকেই না, তাহলে এটা দেহের পরিবর্তন বা রূপের পরিবর্তন কিভাবে হবে? রূপ যেহেতু নাই তখন। কিন্তু এখানে শুধুমাত্র বিপাকের কথা বলা হচ্ছে। এখানে একটা বিষয়, খুব সূক্ষ্ম একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখন মনুষ্য লোকে থাকাকালীন কেউ যদি অরূপবচর চিত্ত উৎপন্ন করে, সঙ্গে সঙ্গে তিনি অরূপ হয়ে যায়, কিন্তু ওই অবস্থাটাকে কিন্তু বিপাক বলা হয় না। কিন্তু ওই বিপাক বা অরূপবচর রে থাকাকালীন বা ব্রহ্মলোকে থাকাকালীন, অরূপবচর ব্রহ্মলোকে থাকাকালীন যেমন যেমন অবস্থা, ঠিক তেমন তেমন যাবতীয় অবস্থাগুলো তিনি উপভোগ করেন।
তেমন সবকিছু আকার প্রকার ওনার মধ্যে তখন উপস্থিত হইলেও ওটাকে বিপাক বলা হয় না, ওটাকে কুশল চিত্ত বলা হয়, অরূপ কুশল চিত্ত বা আনন্দ সংস্কারের অন্তর্গত বলা হয়। যাই হোক, ওগুলো আমাদের মূল বিষয় না। এখানে মূল বিষয় হচ্ছে যে তখন এই অরূপগোচর চিত্তগুলো করতে পারে না, রূপ সমুত্থান করতে পারে না। এরপরে হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত। দ্বিপঞ্চ বিজ্ঞান ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত, এই জন্য দুর্বল। রূপ সমুত্থানে অক্ষম। দ্বিপঞ্চ বিজ্ঞান চিনি না আমরা? ওই দ্বিপঞ্চ বিজ্ঞান, এটা কিন্তু বিজ্ঞান, ঠিক আছে, দ্বিপঞ্চ বিজ্ঞান ঠিক আছে, কিন্তু হইলেও এটা ওই ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত, মানে যতটা হইলে এই রূপের পরিবর্তন ঘটাইতে পারে ততদূর পর্যন্ত যদি না যায়, এই দ্বিপঞ্চ বিজ্ঞানে আসা পর্যন্ত রূপ সংগঠিত বা রূপ সমুত্থিত করতে পারে না, হয় না। দ্বিপঞ্চ বিজ্ঞান কতদূর পর্যন্ত? অমিতা বড়ুয়া আবৃত্তি করুন তো, চিত্তবৃত্তি থেকে চিত্তবৃত্তি জায়গাগুলো। হ্যাঁ, দ্বিপঞ্চ বিজ্ঞান হচ্ছে যে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, গান বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান। এখানে ওই কুশল ও কৌশল মিলে ওগুলো আর কি বানতে, ওই পূর্বজন্মকৃত। এখানে হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম, এটা হচ্ছে যে অতীত ভবাঙ্গ, তারপরে ভবাঙ্গ চলন, অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, তারপর ভবাঙ্গ উপচ্ছেদ, এরপরে পঞ্চ দ্বারাবর্তন, তারপর চক্ষু বিজ্ঞান, এগুলো সবগুলো একই। এই চক্ষু বিজ্ঞান পর্যন্ত, এই চক্ষু বিজ্ঞান এদিকে কুশলের 5, অকুশলের 5 মিলে 10, এই দ্বিপঞ্চ বলে আর কি এগুলোকে। হ্যাঁ, এই দ্বিপঞ্চ বিজ্ঞান পর্যন্ত, এদূর পর্যন্ত আসা পর্যন্ত কোনো চিত্তের পরিবর্তন হয় না। কেন হয় না? তখন ধ্যানাঙ্গ বিপ্রযুক্ত, মানে ওইটাতে ওই যতটুকু ধ্যান ও নিবিষ্টতা, ধ্যানাঙ্গ বলতে কি রকম আবার আমাদের ওই যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, ওগুলো না। আমাদের আমরা পড়ছিলাম যে দ্বাদশ ধ্যানাঙ্গ, দ্বাদশ, হ্যাঁ কি বিতর্ক বিচার, হ্যাঁ এগুলো ওটা না, প্রথম ধ্যানের যে অঙ্গ, ওই অঙ্গের কথা না। এটা হচ্ছে যে এমনি নর্মালি আমাদের প্রত্যেকটা বিষয় জানার জন্য, এই যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে সেখানেও কিন্তু ধ্যান আছে। বিজ্ঞান উৎপন্ন হয়েছে সেখানে তদ্দূর পর্যন্ত ওই পরিমাণে আমি মনোযোগ স্থাপন করেছি বলে ওই পর্যন্ত এটা উৎপন্ন হয়েছে। কিন্তু ওই পর্যন্ত উৎপন্ন হইলেও এটা কিন্তু কি করতে পারে না, রূপ উৎপন্ন করতে পারে না, রূপ সমুত্থান করতে পারে না ওই পর্যন্ত জায়গায় গেলেও। এর পরবর্তীর কথা পরে আসবে। আপাতত এদূর পর্যন্ত আমরা জানি যে দ্বিপঞ্চ বিজ্ঞান ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত, এই জন্য দুর্বল। এই দ্বিপঞ্চ বিজ্ঞান পর্যন্ত, মানে যতটুকু শক্তি দরকার রূপ সমুত্থান করার জন্য অতটুকু শক্তি নাই। দুর্বল বলতে ওইটাই বুঝতে হবে, রূপ সমুত্থানে অক্ষম। অবশিষ্ট 75 চিত্তই রূপ সমুত্থান করিতে পারে। তাইলে আমরা 89 চিত্ত থেকে 75 বের করতে পারবো এখন না? দ্বিপঞ্চ বিজ্ঞান এবং অরূপ বিপাক চিত্ত কয়টা হয়ে গেল? 14টা। 14 আর 75 কত?
89। এই 89, 14টা বাদ গেলে বাকি সব যত চিত্ত আছে বাকি সব চিত্তগুলো এই রূপ সমুত্থান করিতে পারে। তবে বিশেষত্ব এই যে 26 প্রকার অপর্ণাজবন চিত্ত, 26 প্রকার অপর্ণাজবন চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে, পাশাপাশি অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে, আবার পাশাপাশি আমরা যে দাঁড়াই থাকি, এই দাঁড়ানো অবস্থাটা আমি যেমন বলছি যে কি হাতের সংকোচন প্রসারণ, ওটাও একটা রূপের চেঞ্জ, রূপের পরিবর্তন, ওটাও ওই আকার ওই প্রকার উৎপত্তিতেও এটাকে আমরা লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা ওভাবে ভাগ করেছিলাম না? ঠিক ওই বিষয়টা একই বিষয়। দণ্ডায়মান অবস্থা, উপবেশন অবস্থা, শয়ন অবস্থা, এই 3 ইজ্জাপতকেও ধীর করে এবং সঞ্চালন করে যাবতীয় এটার সঙ্গে যা যা কিছু করার, এগুলোও কিন্তু চিত্ত দ্বারাই কি হয়, সংগঠিত হয়। অর্থাৎ তাহাদের উপস্তম্ভন করায়, মানে সঞ্চালিত করায় ওই লঘু ভাব, মৃদু ভাব, কর্মণ্যতা ভাবের মতোই, এবং পতন নিবারণ করে। ওভাবে যে আমরা দাঁড়ায় থাকবো, এখন আমি হাঁটতেই থাকবো, এখন আমি বসেই থাকবো, এগুলো কে করায়? আমাদের চিত্ত দ্বারাই করতেছি না, আমরা অধিষ্ঠান করতেছি কে? এবং বসে থাকতেছি, বসার কার্যক্রম, দাঁড়া থাকার কার্যক্রম, হাঁটার কার্যক্রম, এগুলো কে করতেছে? এগুলো ওই যে চিত্ত দ্বারা। এগুলোকে ধীরকরণ করে দিও চিত্ত। ইজ্জাপদ বলিতে গমন, দণ্ডায়মান, উপবেশন ও শয়ন, এই চতুর্বিধ কায় ক্রিয়া দ্বারা উৎপন্ন রূপধর্মকে বুঝায়। আরো তো বেশি আছে, এগুলো তো আজকে শেষ হবে না। তাইলে অমিতা বড়ুয়া কি বলতে চাইছেন বলেন। আমি দ্বিপঞ্চবিজ্ঞান বিপ্রযুক্ত চৈতসিক এই জিনিসটা একটু করে আবার একটু বুঝে দেন তো। ওই ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত দ্বিপঞ্চবিজ্ঞান, এই জন্য দুর্বল, রূপ সমুত্থান অক্ষম, এই জিনিসটা একটু করে আমাকে চক্ষু বিজ্ঞান যে বলছেন, চক্ষু বিজ্ঞান ওখান থেকে দ্বিপঞ্চবিজ্ঞান ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত। দ্বিপঞ্চবিজ্ঞান ধ্যানাঙ্গ চৈতসিক বিপ্রযুক্ত, হ্যাঁ বুঝছেন? দ্বিপঞ্চবিজ্ঞানের মধ্যে এই বিজ্ঞান পর্যন্ত আমাদের কোনো দ্বারা ছোঁয়ার বাইরে, এগুলো অটোমেটিক ভাবে আমি এখানে মনোনিবেশ করি বা না করি, ওই পর্যন্ত পৌঁছে যাচ্ছে, চলে যাচ্ছে। এটা একটা খেয়াল করেছিলেন ওটা পড়ার সময়? এটা পর্যন্ত আমাদের কোনো হাত নাই, মনে আছে? এটা আপনি ধ্যান দিলেও যাবে, ধ্যান না দিলেও যাবে। ধ্যান বলতে এখানে কি বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা চিত্ত উৎপত্তিতে আমাদের ওইভাবে মানসিকতা স্থির থাকলেই ওই বিষয়টা আমরা বুঝতে পারি। যেমনটা হচ্ছে যে আমি এখন দেখার কাজ করতেছি, কিন্তু দেখার কাজের সঙ্গে আমার আবার শব্দ শোনার কাজ একটা, আমার এখানে বেশি এটাকে গুরুত্ব দিচ্ছিলাম, তখন আমি কি দেখতেছি এটা কিন্তু আর দেখি না, বুঝি না, আর দেখার কার্যক্রম আমার চলে না। তার মানে ওই ধ্যানটা নাই, না থাকার কারণে আমার দেখার কার্য চলে নাই। এটা ওই ধ্যানাঙ্গ না, প্রথম ধ্যানের যে ধ্যানের কথা বলা হলো ওটা না। আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমাদের ধ্যান থাকে। ইন্ডিয়াতে এই কথাটা বেশি ব্যবহার করে, এই ধ্যান দিয়ে পড়ো, হ্যাঁ, বা মনোযোগ দিয়ে পড়ো। ওই মনোযোগটাই হচ্ছে যে হ্যাঁ, এটা ওই মনোযোগিতা দুর্বল বিদায় এই দ্বিপঞ্চ বিজ্ঞানে সেজন্য এর রূপ সমর্থন করতে পারে না। তবে আবার সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, হ্যাঁ, সেখানেও মনোযোগের হালকা ব্যাপার আছে। ওটাও অদূর পর্যন্ত না থাকলে ওটা ওই অতীতেও শেষ হয়ে যাইত। এগুলো সূক্ষ্ম কিছু বিষয় এমনি নিজে থেকে বুঝতে হবে। এনে লেখা আছে বিষয় একরকম, কিন্তু বুঝার সময় বুঝতে হবে যে এটা এই পর্যন্ত আসার জন্য যতটুকু মনোযোগ থাকা দরকার, ততটুকু মনোযোগে
রূপ সমুত্থান করার জন্য উপযুক্ত না, আরো বেশি প্রয়োজন। রূপ সমুত্থান করতে হইলে এই চিত্ত বা এই ধ্যানাঙ্গ, এই ধ্যান শক্তি আরো একটু বেশি প্রয়োজন ছিল, তখনই এটা উৎপন্ন করতে পারবে, না হলে পারবে না। শক্তিশালী করতে হবে আর কি। হ্যাঁ, শক্তিশালী হইলেই এই চিত্তজ রূপ উৎপন্ন হয়, না হলে হবে না। দ্বিপঞ্চ বিজ্ঞানে থাকাকালীন সময়ে এই চিত্তগুলো উৎপন্ন করতে পারে না, দ্বিপঞ্চ বিজ্ঞানের পরে গেলেই পারবে। দ্বিপঞ্চ বিজ্ঞানের পরে কি? সম্প্রতীচ্য, চন্তিরণ, হ্যাঁ, তারপরে ব্যবস্থাপন, যবন, তদালম্বন, যাই যাই আছে আর কি, ওইগুলোকে ওই 75 প্রকার চিত্ত, ওগুলো আর কি, ওই 12টা এই 14টা বাদ দিয়ে বাকি 75টা এই চিত্ত সমুত্থান রূপ উৎপত্তি করতে পারে। ব্যবস্থাপন চিত্ত, এই যে এখন ব্যবস্থাপন বললাম না, ব্যবস্থাপন চিত্ত কাকে বলে? এই উপাসিকা শিল্পী বড়ুয়া, ব্যবস্থাপন চিত্তটা বলেন তো। আছে? ব্যবস্থাপন সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, আপনি বুঝে গেছেন, মনে রাখছেন যে এটাই হচ্ছে বড় কথা। এটা আমাদের বাংলার সঙ্গে মিলমিশ আছে আর কি। আমি এটা দিয়ে কি করব না করব, এই আলম্বনটা দিয়ে কি কি করা উচিত, কি কি করা উচিত না, এটা ব্যবস্থা নেয়। ওই ব্যবস্থা নেওয়ার একটা এরকম একটা সময় থাকে, অবস্থা থাকে, ওইটাকে বলা হয় এই ব্যবস্থাপন চিত্ত। ওই চিত্ত নিয়ে এখন আমাদের আলোচনা হবে যে হ্যাঁ, ব্যবস্থাপন চিত্ত 29 প্রকার কামবচর যবন চিত্ত। ব্যবস্থাপন চিত্ত এবং 29 প্রকার কামবচর যবন চিত্ত। 29 প্রকার কামবচর যবন চিত্তগুলো আমরা জানি প্রত্যেকে, আমরা যেগুলো কামবচর সাইড দিয়ে যবনে যাওয়া, যবনে যেগুলো যায় ওগুলোকে বলা হয় কামবচর যবন চিত্ত। কামবচর ঠিক আছে, কিন্তু এটা যবনে পর্যন্ত গেলে ওগুলোকে বলা হয় কামবচর যবন চিত্ত। যবন পর্যন্ত না গেলে না। কামবচর ঠিক আছে, কিন্তু এটা যবনে পর্যন্ত যেগুলো যায় ওগুলোকে বলা হয়, যবনে না গেলে না, যবনে যেগুলো যাইতে পারে ওগুলোকে বলা হয় কামবচর যবন চিত্ত। ব্যবস্থাপন চিত্ত এবং 29 প্রকার কামবচর যবন চিত্ত। 29 প্রকারগুলো বের করতে পারবেন? দিবেন বাবু বের করে রাখবেন, আমরা কালকে আলোচনা করে আবার ইয়ে করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং এবং অভিজ্ঞা। অভিজ্ঞা বলতে ওই ধ্যান অভিজ্ঞা আর কি। অভিজ্ঞা বা রূপবচর পঞ্চম ধ্যান চিত্ত, বুঝছেন? অভিজ্ঞা বা রূপবচর পঞ্চম ধ্যান চিত্ত। এগুলোর মধ্যে একটু ব্যবধান আছে। অভিজ্ঞা চিত্ত এবং রূপবচর পঞ্চম ধ্যান চিত্ত অনেক সময় একই না। রূপবচর পঞ্চম ধ্যান ও চিত্তে যে সবসময় অভিজ্ঞা থাকে এমন কিন্তু না, তবে পঞ্চম ধ্যান ছাড়া অভিজ্ঞা হয় না। আবার অনেক সময় আমরা এরকমও পেয়েছি যে চতুর্থ ধ্যানের মধ্যেও এই অভিজ্ঞা থাকার ব্যাপার রয়েছে। অভিজ্ঞা বলতে ঋদ্ধি আর কি, ঋদ্ধি, দিব্যছত্র, পঞ্চ অভিজ্ঞা আমরা যেটাগুলোকে বলি। বলেন তো দিবেন বাবু, আবৃত্তি করেন তো পঞ্চ অভিজ্ঞাগুলো। দিব্য কর্ণ, দিব্য চক্ষু, তারপর পরচিত্ত বিজনন জ্ঞান, হ্যাঁ বিজনন জ্ঞান, তারপরে চ্যুতি উৎপত্তি জ্ঞান, মানে ওই কি বলে, তারপরে নানাবিধ ঋদ্ধি, অতীত জন্মের জ্ঞান যেটা দেখে সেটা জাতিস্ব জ্ঞান। হ্যাঁ, কয়টা হলো? 5টা হয়েছে তো। অভিজ্ঞা ও রূপবচর পঞ্চম ধ্যান চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে, তেমন বিজ্ঞপ্তি রূপও উৎপাদন করে।
বিজ্ঞপ্তি রূপও উৎপাদন করে। বিজ্ঞপ্তি রূপ কাকে বলে? কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি রূপ আর কি। কায় বিজ্ঞপ্তি, বাক। হ্যাঁ, তাইলে বুঝে গেছেন না? আর কোনো কিছু বাকি নাই। ব্যবস্থাপন চিত্ত এবং 29 প্রকার কামবচর যৌবন চিত্ত এবং অভিজ্ঞা বা রূপবচর পঞ্চম ধ্যান চিত্ত। যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপন্ন করে, তেমনি বিজ্ঞপ্তি রূপও উৎপন্ন করতে পারে। সমনুষ্য সহগত 4 লোভচিত্ত। অমিতপূর্ব চিনেন এগুলো? হ্যাঁ বানতে। সমনুষ্য সহগত লোভচিত্ত আছে 4টা এবং 4টা মহাকুশল চিত্ত। কি সমনুষ্য সহগত? সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কার চিত্ত। সমনুষ্য সহগত 4টা লোভচিত্ত। এরপরে দেখেন সমনুষ্য সহগত 4টা মহাকুশল চিত্ত। সমনুষ্য সহগত 4টা আছে, বুঝছেন? এবং সমনুষ্য সহগত 4টা মহাক্রিয়া চিত্ত। সমনুষ্য প্রত্যেকটা জায়গাতে এগুলো যুক্ত হবে। হ্যাঁ, সমনুষ্য কথাটা ওগুলো আর কি বানতে। সমনুষ্য সহগত ও মহাকুশল হচ্ছে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, স্বসংস্কারী চিত্ত, এগুলো আর কি বানতে 4টা। তারপরে হচ্ছে যে এবং হাসিত চিত্ত। হাসিত চিত্ত অবশ্যই সমনুষ্য, হাসিটাই সমনুষ্য। হাসিত চিত্ত এক কোণে এই 13 প্রকার সমনুষ্য যৌবন চিত্ত যেমন অন্যান্য চিত্তজ রূপ উৎপাদন করে, তেমনি মুখে হাসি ফুটাইয়েও ধ্বনিত করিয়াও বিজ্ঞপ্তি রূপ উৎপন্ন করে। এগুলো এমনি অন্যান্য রূপের পরিবর্তন সেখানেও হবে। আবার বর্তমান মুখের ফেসের মধ্যে যে হাসি ফুটিয়ে, ওটাও একটা রূপের বিবর্তন। আমাদের এমনি গোমরা মুখে থাকলে একরকম, যখন মুখটা হাসি হয় তখন এটা পরিবর্তন। এটাও একটা কিন্তু পরিবর্তন হলো, হয় নাই? হয়েছে। এই সমনুষ্য চিত্তগুলো এভাবে পরিবর্তন ঘটায়। এগুলো লোভচিত্তীয় হয় এবং মহাকুশলের মধ্যেও হয় এবং আর বাকি যেগুলো বললাম আর কি এখন উৎপাদন করাইয়া থাকে। তাহলে আমরা খুব সুন্দর করে চিত্ত সমুত্থান রূপটা বুঝলাম না? আর যারা ইচ্ছা করেন তারা আবার পরবর্তীতে ধৈর্য ধরে আবার যদি ক্লাসটা রিপিট করেন, দেখেন আর একটু পরিষ্কার হবে প্রত্যেকটা জায়গা। বই নিয়ে বইয়ের মানে এটা একটাই তো আমরা পড়লাম আজকে না, চিত্ত সমুত্থান রূপ। লাইনগুলোও দেখবেন এবং আলোচনাগুলো একবার, দুইবার, তিনবার। আমরা যেরকম 3বার পড়তে গিয়ে এটা একদম পর্যন্ত বুঝছি। হ্যাঁ, তবে জোর করে প্রেসার দিয়ে পড়লে এটা কিছুই বুঝবেন না। খুব ঠান্ডা মাথায়, শান্ত মাথায় বুঝতে হবে, আস্তে আস্তে করে শুনতে হবে, তখন বুঝবেন। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে দারতেনা